এখন আর প্রবলেম হবে না। সো আমরা শুরু করি আবার প্রথম থেকে। যে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমাদের আমাদের 8 to 5 এ 5 এ দুই ধরনের অপারেশনাল মোড ছিল। একটা হচ্ছে বিট সেট বা রিসেট মোড, যেটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে বিএসআর মোড। এবং এই বিএসআর মোডটা কেন ইউজ হয়? এই বিএসআর মোডটা ইউজ হয় হচ্ছে আমাদের 8 to 5 এ তিন ধরনের পোর্ট ছিল। একটা হচ্ছে পোর্ট এ, একটা হচ্ছে পোর্ট বি, একটা হচ্ছে পোর্ট সি। তাহলে এই পোর্ট সি এর বিটগুলোকে সেট করার জন্য বা রিসেট করার জন্য আমাদের কি ইউজ হতো? আমাদের এই বিএসআর মোডটা ইউজ হতো। এবং এই সেকেন্ড আরেকটা মোড আছে যেটা হচ্ছে আইও মোড বা ইনপুট আউটপুট মোড। এই মোডের আবার তিনটা বিভাগ আছে। একটা হচ্ছে মোড 0, একটা হচ্ছে মোড 1, একটা হচ্ছে মোড 2। মোড 0টা কি? মোড 0টা হচ্ছে সিম্পল আইও বা সিম্পল ইনপুট আউটপুট মোড। মোড 1টা হচ্ছে সিঙ্গেল হ্যান্ডশেকিং মোড। এই সিম্পল আইও, সিঙ্গেল হ্যান্ডশেকিং গুলো আমরা সব আগের ক্লাসগুলোতে দেখে আসছি। এবং মোড 2টা হচ্ছে বাই ডিরেকশনাল হ্যান্ডশেক আইও বা ইনপুট আউটপুট। সো এখন আমরা দেখি যে বিএসআর মোড এবং আইও মোড এই দুইটা আসলে কি হয়। এই দুইটা আসলে একটা আরেকটার থেকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, অর্থাৎ একটার কোনো কাজ আরেকটাকে কোনো ধরনের এফেক্ট ফেলবে না। স্ক্রিনশট দাও হয়নি। ও আচ্ছা, আমি ভুলে গেছি, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে তো না? জি ম্যাম, হ্যাঁ, আচ্ছা দেখা ঠিক যাচ্ছে। আছে। এক্সট্রিমলি সরি, খেয়াল ছিল না। এখন দেখেন যা যা বলছি আসলে স্লাইডে লেখা আছে, স্লাইডের বাইরে তেমন কিছু আমি বলি নাই। আহ আচ্ছা, এবার দেখি আমরা যে আমাদের আইও পোর্টের যে মোডগুলো আছে বা ইনপুট আউটপুট পোর্টের যে মোডগুলো আছে এবং ইনপুট আউটপুট পিনের যে ফাংশনগুলো আছে, সেগুলোকে আমরা আসলে কিভাবে কাজ করাবো বা মোডগুলোকে নিয়ে কিভাবে কাজ করব, সেটা করার জন্য আমাদেরকে কি করতে হয়? আমাদের যে 8255 এর ভিতরে একটা রেজিস্টার আছে, কন্ট্রোল রেজিস্টার। সেই কন্ট্রোল রেজিস্টারের ভিতরে আমাদেরকে প্রপার কন্ট্রোল ওয়ার্ড লিখতে হয়। অর্থাৎ আমি আমাদের প্রয়োজন মতো বা সুবিধা মতো কন্ট্রোল ওয়ার্ড লিখে নিব, সেটা দিয়ে আসলে কি করবে? কন্ট্রোল রেজিস্টার কাজ করবে। সো বিএসআর মোডটা যদি আমরা একটু খেয়াল করি, এটা আমরা আগে দেখে আসছি, এখন জাস্ট একটু রিভিউ করি যে বিএসআর মোডে কি ছিল। আমরা জানি কন্ট্রোল রেজিস্টারে কি হয়, কন্ট্রোল রেজিস্টারটা হচ্ছে 8 বিটের একটা রেজিস্টার। সো আমরা জানি বিএসআর মোডে সবসময় কি করতে হয়? D7 এ বা এমএসবি তে 0 রাখতে হয়। D7 এ আমরা অলওয়েজ 0 রাখবো। যদি আমার ইনপুট আউটপুট মোডে কাজ করতে হয় তখন আমরা সেখানে 1 দিব। D6, D5, D4 এই তিনটা বিটকে কি করব? ডোন্ট কেয়ার বা 0 বসাবো। আমরা চেষ্টা করব সবসময় 0 বসানো, ডোন্ট কেয়ারকে আমরা অ্যাভয়েড করব। ডোন্ট কেয়ার বসালে কোনো সমস্যা নেই, বাট 0 বসাবেন সবাই। D3, D2, D1 টা কি? D3, D2, D1 টা হচ্ছে আমাদের যে পোর্ট সি আছে, সেই পোর্ট সি এর কত নাম্বার পিনকে আপনি সেট করতে চান বা রিসেট করতে চান সেটা এখান থেকে দেখা যাবে। এবং ডি নটটা হচ্ছে আপনার ওই সেট বা রিসেটের ভ্যালুটা বসাইতে হবে। যেমন ধরেন আমি যদি আপনাকে বলি পোর্ট সি এর 5 নাম্বার পিনটাকে আপনি সেট করেন, তাহলে কিভাবে কি করবেন? 5 নাম্বার পিন অর্থাৎ 5 এর রিপ্রেজেন্টেশন হচ্ছে কি বাইনারিতে 101। সো পোর্ট সি এর 5 নাম্বার পিনটার বাইনারি রিপ্রেজেন্টেশনটা এখানে লিখবেন, এই 3 বিট দিয়ে রিপ্রেজেন্ট করলেন এবং সেটাকে সেট করে দিবেন। সেট করার জন্য আমরা কি বসাবো? 1 বসাবো। রিসেট করার জন্য 0 বসাবো। আপনাকে যদি বলা হয় পোর্ট সি এর 0 নাম্বার পিনটাকে আপনি কি করে দেন? আপনি হচ্ছে রিসেট করে দেন। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে হচ্ছে 3টা 0 বসবে এবং ডি নটাও বসে যাবে, কত? 0 বসে যাবে। ফাইন। সো বিএসআর মোডটা আমরা দেখলাম। এখন আসেন এই PC5টাকে আপনি কিভাবে হচ্ছে গিয়ে সেট করতে পারবেন সেটা দেওয়া আছে, সেটা আমি দেখাইলাম অলরেডি। এবার যেটা দেখব সেটা হচ্ছে আমাদের আইও মোডের জন্য কন্ট্রোল ওয়ার্ড গুলো কিরকম হয়। সেটার জন্য আমরা যদি আরেকটা স্লাইড একটু দেখি, দেখেন আমাদের বিএসআর মোড তো সহজ ছিল, কিন্তু কন্ট্রোল ওয়ার্ডের জন্য কন্ট্রোল ওয়ার্ডে ইনপুট আউটপুট মোড নিয়ে কাজ করাটা একটু ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? একটু মনে রাখতে হয় আর কি। দেখেন খেয়াল করে আমাদের কোন বিটে কি আছে খেয়াল করেন। D7 বিটে আছে কি? D7 বিটে আছে, আমরা জানি যে D7 এ 1 দেওয়া মানে ইনপুট আউটপুট মোড অ্যাক্টিভ হওয়া। সো ইনপুট আউটপুট মোড অ্যাক্টিভ করার জন্য 1 দিলাম। D6 এবং D5 এই দুইটা বিট কি করবে? D6 এবং D5 টা আপনাকে দেখেন, তার আগে দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে গ্রুপ বি, একটা হচ্ছে গ্রুপ এ। আমরা আগে পড়ে আসছি 8255 এর আর্কিটেকচারে যে দুই ধরনের গ্রুপ আছে, একটা কন্ট্রোল গ্রুপ এ, একটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ বি। গ্রুপ এ তে কে কে আছে? গ্রুপ এ তে আছে হচ্ছে পোর্ট এ প্লাস হচ্ছে পোর্ট সি আপার। গ্রুপ বি তে কে আছে? পোর্ট বি প্লাস হচ্ছে পোর্ট সি লোয়ার। তার মানে
আমরা জেনে গেলাম যে গ্রুপ এ এবং গ্রুপ বি দুটি আলাদা জিনিস। এখন গ্রুপ এ তে তাহলে কি হচ্ছে দেখেন, D6 এবং D5 এই দুইটা বিটে আপনি যে ভ্যালু দিবেন, যদি 0 0 পায়, যদি D6 এ 0 D5 এ 0 পায় তাহলে মোড 0 সিলেক্টেড হবে। D6 এ 0 D5 এ 1 পায়, মোড 1 সিলেক্টেড হবে। এবং কোনো কারণে যদি D6 এবং D5 এ 1 ডোন্ট কেয়ার পায়, অর্থাৎ 1 0 পায় বা 1 1 পায়, তাহলে মোড 2 সিলেক্টেড হবে। হলো। এখন তাহলে D4 টা কি করবে? D4 হচ্ছে পোর্ট এ এর জন্য কাজ করবে। D4 এ যদি আপনি 1 দেন, পোর্ট এ ইনপুট মোডে কাজ করবে। D4 এ যদি আপনি 0 দেন, পোর্ট এ আউটপুট মোডে কাজ করবে। এবং পোর্ট সি আপার রয়ে গেল, সেটা তাহলে কিভাবে সিলেক্ট করব? D3 তে যদি আপনি 1 দেন, পোর্ট সি এর আপার পোর্শনটা ইনপুট মোডে কাজ করবে। D3 তে যদি আপনি 0 দেন, পোর্ট সি এর আপার পোর্শনটা আউটপুটে, মানে আউটপুট দিবে কোনো একটা ভ্যালু। সো আমাদের এটা হচ্ছে এই D3 পর্যন্ত হচ্ছে আমাদের গ্রুপ এর জন্য কাজ করবে। D2 কি করবে? D2 হচ্ছে গ্রুপ বি এর জন্য মোড সিলেক্ট করবে। খেয়াল করে দেখেন, গ্রুপ বি এর জন্য মোড 0 এবং মোড 1 আছে, মোড 2 নাই। তাহলে দুইটা মোড রিপ্রেজেন্ট করার জন্য আমাদের একটা একটা বিট হলেই যথেষ্ট। সো D2 তে আমরা 0 পেলে মোড 0 সিলেক্টেড হবে, D2 তে 1 পেলে মোড 1 সিলেক্টেড হবে। এবং D1 এ 1 পেলে পোর্ট বি টা ইনপুট নিবে, D1 এ 0 পেলে পোর্ট বি আউটপুট দিবে। D0 এ 1 পেলে পোর্ট সি টার লোয়ার পোর্শনটা কি করবে? ইনপুট নিবে। এবং D0 এ 0 পেলে পোর্ট সি এর লোয়ার পোর্শনটা আউটপুট দিবে। সো ফাইন, এখন যদি আপনাদেরকে বলা হয় আপনাকে এমন একটা কোশ্চেন করা হলো যে আমি কি চাচ্ছি, পোর্ট বি এবং আপার পোর্ট সি এই দুটাকে কি করতে চাচ্ছি, ইনপুট পোর্ট হিসেবে, এবং সি এবং পোর্ট এ কে আউটপুট পোর্ট হিসেবে কাজ করাতে চাচ্ছি। এবং সবগুলোই কি থাকবে? মোড 0 তে থাকবে। তাহলে কন্ট্রোল ওয়ার্ডটা কেমন হবে? দেখেন, সবচেয়ে প্রথমে যে সহজ কাজটা সেটা হচ্ছে, দেখেন বলেই দিছে আমাকে অল ইন মোড 0, তার মানে সবকিছু মোড 0 তে কাজ করবে। সবকিছু যদি মোড 0 তে কাজ করে, আমরা যদি একটু খেয়াল করি, এটা দেখি, আমরা জানি D7 এ কি করব, আমাদের হচ্ছে আইও মোডের জন্য D7 এ সবসময় 1, সো 1 বসাই দিলাম। এবং বলে দিছে কি মোডটা হবে কি 0 হবে। গ্রুপ এ এর জন্য মোড 0, গ্রুপ বি এর জন্য মোড 0। সো গ্রুপ এ মোড সিলেকশন বিট কি ছিল? D6 এবং D5। তো D6 এবং D5 এ এটা একটা ভুল আছে স্লাইডে, এখানে হবে হচ্ছে মোড 0, এটা হবে হচ্ছে মোড 1, এটা হবে হচ্ছে মোড 2, 1 2 3 না, 0 1 2 হবে। সো আমরা কি করব, এই দুইটা বিটে যেহেতু আমাদের সবগুলা মোড 0, সো এখানে 0 বসবে, এখানেও 0 বসবে, বসলো। এবং সাথে কে সাথে হচ্ছে আমার গ্রুপ বি এর মোড সিলেকশন বিট হচ্ছে D2। সো আমার D2 তেও কি বসে যাবে? D2 তেও 0 বসে যাবে, বসালাম। এবার পরে কি বলছে আবার একটু দেখি, বলে দিছে পোর্ট বি এবং আপার পোর্ট সি ইনপুট পোর্ট হিসেবে কাজ করবে। পোর্ট বি এবং আপার পোর্ট সি। সো আমার পোর্ট বি হচ্ছে এটা, এটা হচ্ছে পোর্ট বি, পোর্ট বি ইনপুট পোর্ট হিসেবে কাজ করবে। 1 দিলে ইনপুট হয়, সো 1 এখানে বসবে। এবং আপার পোর্ট সি, তার মানে পিসিইউ, এটা হবে হচ্ছে 1। এবং আমাদেরকে বলে দিছিল হচ্ছে পোর্ট এ এবং লোয়ার পোর্ট সি হচ্ছে আউটপুট পোর্ট হিসেবে কাজ করবে। সো পোর্ট সি লোয়ারেও 0 বসবে আউটপুটের জন্য, পোর্ট এ তেও 0 বসবে। এবার যদি আপনি বসান, কি হবে ভ্যালুটা? সুতরাং কন্ট্রোল ওয়ার্ড সমান সমান হবে হচ্ছে, কন্ট্রোল ওয়ার্ড সমান সমান 1000 1010। সো এটা হচ্ছে আমাদের হেক্সা, যদি রিপ্রেজেন্ট করি এটা হচ্ছে 8, এটা হচ্ছে আমাদের এ। সো আমাদের কন্ট্রোল ওয়ার্ডটা হবে হচ্ছে 8AH। ফাইন। সো আপনাদেরকে যদি 2 মার্কস বা তার কম মার্কস থাকে পরীক্ষার হলে এই কোশ্চেনটাতে, তাহলে জাস্ট কি করবেন, এভাবে এই রোটাকে লিখবেন, আঁকবেন আর কি, D0 থেকে D7, এই ভ্যালুগুলো বসাবেন, কন্ট্রোল বারটা হেক্সা পর্যন্ত বের করবেন, এতটুকু বের করবেন। তো যদি কোনো কারণে 2 মার্কস বা তার থেকে, মানে 2 এর বেশি মার্কস থাকে, 3 বা তার বেশি মার্কস থাকে, তখন যেটা করতে হবে, এই পুরো স্লাইডটা লিখতে হবে। অর্থাৎ কোন বিটে কি রিপ্রেজেন্ট করছে, এই যে এই জিনিসগুলা এখানে এখানে আছে, এই যে এই জিনিসগুলা, এই জিনিসগুলো, এগুলো সব লিখতে হবে। লিখে এটা নিচে নিচে আপনি বিটগুলা বসাতে পারেন। এই যে এই বিটগুলা, কোন বিটগুলোর কথা বলতেছি একটু দেখাই। এই যে আমি এই বিটগুলা যে বসাচ্ছি, আমরা এই বিটগুলা তার নিচে নিচে বসায় তারপর আপনি কন্ট্রোল ওয়ার্ড বের করবেন। অর্থাৎ যদি মার্কস কম থাকে তাহলে জাস্ট কন্ট্রোল ওয়ার্ডটা বের করলেই হবে, মার্কস যদি বেশি থাকে তাহলে আপনাদের এটা পুরোটা লিখতে হবে, লিখে কন্ট্রোল ওয়ার্ড বসাতে হবে। এতটুকু পর্যন্ত বুঝেন নাই বা কোথাও কনফিউশন আছে, এমন কেউ আছেন? কেউ কোনো কথা বলে না, বুঝছেন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমরা এর পরেরটায় যাই।
আচ্ছা, এবার দেখেন আমাদের আইও মোডের এই যে মোড 0, মোড 1, মোড 2 এগুলো নিয়ে এত কথা বলতেছি, এগুলো আসলে কি কাজ করে? মোড 0 টা হচ্ছে সিম্পল আইও এর মতো কাজ করে, সিম্পল ইনপুট আউটপুটের মতো। এই ক্ষেত্রে কি হয়, পোর্ট এ, পোর্ট বি, এই দুটা পোর্ট এবং পোর্ট সি এর আপার পোর্শন, লোয়ার পোর্শন, এরা সবাই আলাদাভাবে ইনপুট আউটপুটের কাজ করতে পারে। যার যখন ইনপুট দরকার সে ইনপুট দিবে, যার যখন আউটপুট দেওয়া দরকার সে আউটপুট দিবে। এর পরের লাইনটা দেখেন, লেখা আছে 16 পসিবল কনফিগারেশনস। এটা বলতে পারবেন কেউ 16 পসিবল কনফিগারেশনস কিভাবে হচ্ছে? চারটা ইনপুট কিভাবে হচ্ছে? ম্যাম, এবিসি এর জন্য আর যে আইওর জন্য। কাছাকাছি গেছেন, ভেরি গুড। এ বি, পোর্ট এ এর জন্য, পোর্ট বি এর জন্য, এবং পোর্ট সি এর দেখেন আপার আর লোয়ার আলাদা আলাদা ভাবে কাজ করতে পারে। তার মানে আসলে কয়টা পোর্ট হইলো? চারটা পোর্ট হইলো। পোর্ট সি আপারটাকেও একটা ধরেন ইন্ডিভিজুয়াল, পোর্ট সি লোয়ারটাকে আরেকটা ধরেন ইন্ডিভিজুয়াল। সো আমাদের চারটা পোর্ট দিয়ে আপনি 4 ধরনের, সরি 16 ধরনের বা 2 টু দি পাওয়ার 4 ধরনের ইনপুট আউটপুটের কম্বিনেশন দেখাতে পারেন। কিরকম? পোর্ট এ ইনপুট, পোর্ট বি আউটপুট, পোর্ট সি ইনপুট, পোর্ট সি লোয়ার আউটপুট। তো এইভাবে করে আপনি কি করতে পারেন, আপনি এই ধরনের 16টা কনফিগারেশন পেতে পারেন। সো আমরা এর পরেরটা দেখি, মোড 1। মোড 1টা কি? মোড 1টা হচ্ছে সিঙ্গেল হ্যান্ডশেকিং আইও, বা যেটাকে আমরা বলি হচ্ছে স্ট্রোবড আইও। এখানে এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে আমরা হচ্ছে একটা স্ট্রোব সিগন্যাল পাস করি। তাহলে এখানে এই মোড 1 এ আসলে কে কাজ করে? পোর্ট এ এবং পোর্ট বি হ্যান্ডশেকিং এর জন্য কাজ করে, বা হ্যান্ডশেকিং এর কাজটা করে। এই জিনিসটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট বোঝা, মোড 1টা কিভাবে কাজ করছে। আচ্ছা, পোর্ট এ এবং পোর্ট বি তো হচ্ছে হ্যান্ডশেকিং এর জন্য কাজ করছে, যা যা রিকোয়ার্ড কাজ করা দরকার, ইনপুট আউটপুট নেওয়া দরকার সেগুলো করছে। তাহলে হ্যান্ডশেকের যে সিগন্যালগুলো পাস করতে হবে, সেই সিগন্যালগুলো তাহলে কে পাস করবে? রয়ে গেল কে বাকি? পোর্ট সি বাকি রয়ে গেল। তার মানে হ্যান্ডশেকিং এর সিগন্যালগুলো পোর্ট সি আসলে পাস করবে। শুধু কি হ্যান্ডশেকিং এর সিগন্যাল পাস করবে? না, সাথে আরো কাজ করবে, সেটা আমরা দেখছি। তাহলে পোর্ট বি এর জন্য হ্যান্ডশেকিং এর সিগন্যালগুলো যখন পাস করবে, ধরো আমার পোর্ট বিটা হচ্ছে ইনপুট আউটপুটের কাজ করছে, তাহলে হ্যান্ডশেকিং এর সিগন্যালটাকে পাস করবে পোর্ট সি। সেক্ষেত্রে পোর্ট সি এর কোন কোন পিন কাজ করবে? পিসি নট বা পোর্ট সি এর 0 নাম্বার পিন, 1 নাম্বার পিন, 2 নাম্বার পিন কাজ করবে। 0, 1, 2 এই তিনটা পিন হ্যান্ডশেকিং এর সিগন্যাল পাস করবে। আবার যখন পোর্ট এ কাজ করবে, পোর্ট এর জন্য একটু ডিফারেন্ট। কিরকম? দেখো, পোর্ট বি এর কিন্তু কোনো ভাগ ছিল না, বাট পোর্ট এর জন্য দুইটা ভাগ আছে। পোর্ট এ যখন ইনপুট হিসেবে কাজ করবে, তখন পিনগুলো কাজ করবে হচ্ছে পিসি 3, পিসি 4, পিসি 5। এবং পোর্ট এ যখন আউটপুট হিসেবে কাজ করবে, তখন আমার পিনগুলো কাজ করবে হচ্ছে পিসি 3, পিসি 6, পিসি 7। এগুলো আমাদের খুব ভালো মতো মনে রাখতে হবে, কারণ আমরা একটু পরে একটা টাইমিং ডায়াগ্রাম দেখব। সেই টাইমিং ডায়াগ্রামটার জন্য আমাদের এই জিনিসগুলো কাজে লাগবে। আচ্ছা, এখন দেখো পিসি 3 থেকে পিসি 5 ইউজ হইলো, বা পিসি 3, পিসি 6, পিসি 7 ইউজ হইলো। পোর্ট সি এর তো আরো কিছু পিন রয়ে গেছে, সেই পিনগুলো তাহলে কি কাজ ইউজ হবে? সেই পিনগুলো হচ্ছে আপনি অন্যান্য ইনপুট আউটপুট অপারেশনের জন্য চাইলে ইউজ করতে পারেন। অর্থাৎ পোর্ট সি এর যে বাকি রিমেইনিং লাইনগুলো থাকবে, সেগুলো আপনি নর্মাল ইনপুট আউটপুট অপারেশনের জন্য ইউজ করতে পারেন। সেগুলো হ্যান্ডশেকিং সিগনালে অংশ নিচ্ছে না। এখন আসেন আমরা একটা টাইমিং ডায়াগ্রাম দেখি, তাহলে এই জিনিসগুলো অনেকটা ক্লিয়ার হবে। আচ্ছা, এইটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এক্সামের জন্য আপনাদের কোশ্চেন আসতে পারে, হয়তো টাইমিং ডায়াগ্রাম দিয়ে বর্ণনাটা আপনারা লিখবেন। টাইমিং ডায়াগ্রাম আমি দিয়ে দিব, অথবা বর্ণনাটা আমি দিয়ে দিব, টাইমিং ডায়াগ্রামটা আপনারা লিখবেন, অথবা দুইটার কোনোটাই দেওয়া থাকবে না, দুইটাই আপনাদেরকে করতে হবে। সেক্ষেত্রে যেটা হইতে পারে, আমি হয়তো বলে দিব যে কোন পোর্টটা কোন মোডে কাজ করতেছে এবং কে কে কি ইন্টারাপ্ট সিগন্যাল পাঠাচ্ছে। এমনও হতে পারে কে ইন্টারাপ্ট সিগন্যাল পাঠাচ্ছে আমি সেটাও বলে দিচ্ছি না, আমি খালি কোশ্চেন দিয়ে দিলাম যে অমুক পোর্টে এই ডাটাটা পাস করছি, এরপরে কি কি হয় আপনি ব্যাখ্যা করেন, প্লাস হচ্ছে টাইমিং ডায়াগ্রাম লিখেন, আঁকেন। এখন এমনও হইতে পারে আপনি টাইমিং ডায়াগ্রাম মুখস্থ করে পার পেয়ে যাবেন না, টাইমিং ডায়াগ্রামটা বুঝতে হবে, কারণ এইখানে কোশ্চেনটা অনেক কনসেপচুয়াল হবে, ভালো মতন বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। হয়তো সিগন্যাল আমি একটা দুইটা কমাই দিব, বলেই দিব যে এই সিগন্যালটার দরকার নাই, বা এই সিগন্যালটা নতুন করে ইন্ট্রোডিউস করে দিব, সো বুঝতে হবে। দেখেন এখানে আমরা কি করতেছি, আমাদের হচ্ছে মোড 1 এ ইনপুট মোডে
আমরা পোর্ট এ তে একটা ডাটা দিচ্ছি, তাহলে আমাদের প্রথম স্টেপটা কি হচ্ছে? প্রথম স্টেপ হচ্ছে আমরা পোর্ট এ তে ডাটা পাস করলাম। এই যে ডাটা পাস করলাম এখানে পোর্ট এ তে, অর্থাৎ পোর্ট এর 0 নাম্বার পিন থেকে পোর্ট এর 7 নাম্বার পিন পর্যন্ত আমাদের ডাটাটা পাস করা হয়েছে। কে পাস করছে? কোন একটা ইনপুট বা আউটপুট ডিভাইস পাস করছে, বেসিক্যালি ইনপুট ডিভাইস পাস করছে এই ক্ষেত্রে। এখন এই ডাটাটা পাঠাইলে আমরা জানি, আমরা আগে দেখে আসছি, কোন একটা ডাটা পাঠাইলে ডাটা আসছে এটা জানানোর জন্য আমাদেরকে কি করতে হয়? একটা স্ট্রোব সিগন্যাল দিতে হয়। সো স্ট্রোব সিগন্যালটা যাবে কার জন্য? পোর্ট এর জন্য। সো স্ট্রোব সিগন্যালটা দিলাম, আইওএস ডিভাইস কি করলো? স্ট্রোব সিগন্যালটা লো করে দিল, কারণ আমরা জানি স্ট্রোব সিগন্যাল হচ্ছে অ্যাক্টিভ লো। স্ট্রোব সিগন্যাল লো করলো, লোড করার ফলে কি হলো? আমাদের এই ডাটাটা, আমাদের যে পেরিফেরাল বা ইন্টারফেস আছে সেই ইন্টারফেসের ইনপুট ল্যাচে ডাটাটা লোড হলো। এরপরে কি হলো দেখেন, একটা আইবিএফ সিগন্যাল আছে, এই আইবিএফ সিগন্যালটা হাই হয়ে গেল। আইবিএফ সিগন্যাল কি? আইবিএফ সিগন্যাল হচ্ছে ইনপুট বাফার ফুল। এই একটা সিগন্যাল, যে সিগন্যালটা আপনাকে বলবে যে আমার যে মাইক্রোপ্রসেসর যে বাফারটা আছে বা ইনপুট বাফার আছে, সেই ইনপুট বাফারটা এখন ফুল আছে, আপনি এই সময়ে আমাকে কোনো ডাটা পাঠায়েন না। আইবিএফ এর কাজ কি তাহলে? আইবিএফ এর কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট সিগন্যাল, মানে আমি ডাটাটা পেয়ে গেছি, রিসিভ করা শুরু করছি, এবং আরেকটা কি? আরেকটা হচ্ছে আপনি পরবর্তী নেক্সট ডাটা পাঠায়েন না, এটা আমাকে সে নিষেধ করবে। সো আইবিএফ এর কাজ হচ্ছে দুইটা। ফাইন, আইবিএফ সিগন্যালটাকে আমরা হাই করে দিলাম। করার পরে কি করব? যেহেতু আমার অলরেডি ডাটাটা পাঠাইছি এবং আমরা আমাদের মাইক্রোপ্রসেসর সেটাকে কি করেছে, বা আমাদের ইন্টারফেস সেটাকে কি করেছে? অ্যাকনলেজ করে ফেলেছে। সো এখন তো আমার স্ট্রোব সিগন্যাল হাই লো রাখার দরকার নাই, স্ট্রোব সিগন্যাল অ্যাক্টিভ রাখার দরকার নাই। তো আমরা কি করব? স্ট্রোব সিগন্যালটাকে হাই করে দিব। স্ট্রোব সিগন্যালটাকে হাই করে বুঝাই দিচ্ছি যে আমার ডাটাটা নিয়ে অলরেডি কাজ শুরু হয়ে গেছে। করলাম। এরপরে কি করছি দেখেন, 8255 জেনারেটস ইন্টারাপ্ট। আচ্ছা, এখানে দেখেন PC5 PC3 কোন পোর্টে পাঠাইতে পারবেন এটা কিন্তু খেয়াল করতে হবে। আমরা একটু আগে পড়ে আসছি, ইনপুট মোড যখন 1 থাকে এবং পোর্ট এ যখন ইনপুটে থাকে তখন আমরা কি করতে পারি? PC3 PC4 PC5 ইউজ করতে পারি। এখানে উল্টাপাল্টা লিখে দিলে হবে না, এখানে নিজেদের মতো বুঝে বুঝে লিখতে হবে যে কোন পোর্টে আমি চাইলে সিগন্যাল পাঠাতে পারি আর কোন পোর্টে পাঠাতে পারি না। সো এখন এরপরে কি হবে? এরপরে হচ্ছে আমাদের এই আইবিএফ সিগন্যালটা গেল, আইবিএফ সিগন্যালটা যাওয়ার পরে পোর্ট সি এর 3 নাম্বার পিনে আমরা ইন্টারাপ্ট জেনারেট করলাম। ইন্টারাপ্টটা মানে কি? ইন্টারাপ্টটার মানে হচ্ছে যে আমি সিপিইউ কে বললাম যে আমি একটা ডাটা আমি আসছি, আমাকে রিসিভ করে আপনি কোনো একটা কাজ শুরু করেন। সো আমার যে ডাটাটা ছিল সেটা নিয়ে সিপিইউ কি করবে? কাজ শুরু করবে। এই জন্য সিপিইউ কে নক করা যে তুমি কাজ শুরু করো। তো আমরা ইন্টারাপ্ট সিগন্যাল দিলাম, সিপিইউ কে জানাইলাম যে এখন একটা কাজ করতে হবে। সিপিইউ দেখবে যে আমাকে আসলে কি করতে হবে? ডাটা রিড করতে হবে। সো ডাটা রিড করার জন্য সে কি করবে? রিড সিগন্যালটাকে লো করে দিবে। আমরা জানি রিড লাইনটা হচ্ছে অ্যাক্টিভ লো। সো রিডটাকে সে লো করে দিল, লো করে রিড করা শুরু করলো। যখন রিড করা শুরু করলো তখন আমরা ইন্টারাপ্টটাকে কি করলাম? আবার লো করে দিলাম। কেন লো করলাম? কারণ সিপিইউ কে জানানোর দরকার ছিল, সিপিইউ কে তো জানানো শেষ, সিপিইউ তো এখন রিড অলরেডি করা স্টার্ট করে দিছে, এই কারণে আমরা ইন্টারাপ্টটাকে লো করে দিলাম। এটার মাধ্যমে আমরা একই ডাটার জন্য সেকেন্ড একটা ইন্টারাপ্ট জেনারেট যাতে না হয় সেটাকে আমরা প্রিভেন্ট করে দিলাম। এরপরে কি করলাম? রিডটা হচ্ছে অ্যাক্টিভ লো, রিড করা হয়ে গেল। সো রিড করা হয়ে যাওয়ার পরে রিডটা কি হয়ে গেল? আবার আগের লেভেলে চলে আসলো, ডিঅ্যাক্টিভেট হয়ে গেল, রিড করা হয়ে গেল আমার। এরপরে এতগুলা কাজ করার সময় খেয়াল করে দেখেন প্রত্যেকটা সিগন্যালই উঠছে নামছে, বাট আইভিএফ সিগন্যালটা সবসময় কি ছিল? হাই ছিল। অর্থাৎ এই রিড করা পর্যন্ত, ডাটা রিসিভ করা থেকে রিড করা পর্যন্ত পুরোটা সময় ধরে আমার কি ছিল? ইনপুট বাফার ফুল ছিল। সো এই কারণে আইবিএফ সিগন্যালটা হাই হয়েছিল। এখন যখন আমার ডাটাটা রিড করা হয়ে গেছে তখন আমার কি হবে? আইবিএফ সিগন্যালটা আর দরকার নেই, আইবিএফ সিগন্যালের কাজ শেষ। সো আইবিএফ সিগন্যালকে আমি লো করে দিলাম। এটার মাধ্যমে আমার কি হলো? আমার পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেল, রিড প্রসেসটা। এতটুকু পর্যন্ত বুঝেন নাই বা কোথাও কনফিউশন আছে? থাকলে বলে ফেলেন। কেউ কোনো কথা বলে না। আপনারা কি শুনতেছেন আমাকে? জি ম্যাম। আপনারা কথা বলেন না কেন? রেসপন্স না করলে আমি তো ভিডিও লেকচারই দিয়ে দিতে পারি, আমার লাইভ ক্লাস নেওয়ার তো দরকার নাই যদি আপনারা রেসপন্স না করেন। বুঝতে পেরেছেন? জি ম্যাম। বাকিরা কথা বলেন না কেন? বাকিরা বুঝছেন? জি ম্যাম। জি ম্যাম। আমার তো মনে হয় আপনারা জুম জাস্ট পাশে ছেড়ে দিয়ে নিজেদের কাজ করেন, কেউ কেউ তো মনে হয় ঘুমায়ও যান।
যদি এভাবে ক্লাস করেন তাহলে আমাকে জানাই দিতে পারেন যে ম্যাডাম আমাদের ভিডিও লেকচার দিলেও হবে, তাহলে আমি ভিডিও লেকচার আপলোড দিয়ে দিব। আপনাদেরও তাহলে টাইমলি বসার দরকার নাই, আমারও টাইমলি কষ্ট করে বসার দরকার নেই যদি রেসপন্স না করেন। আচ্ছা, এখন আসো মোড 2 এর জন্য। আমরা এতক্ষণ মোড 0 দেখলাম, মোড 1 দেখলাম, এখন মোড 2। মোড 2টা একদম সহজ। মোড 2টা কি? মোড 2টার ক্ষেত্রে আমাদের পোর্ট এ যেটা আছে, পোর্ট এটা হচ্ছে 8 বিটের বাই ডিরেকশনাল বাস হিসেবে কাজ করে, ইনপুট আউটপুট বাস। এবং পোর্ট বিটাকে আমরা কি করতে পারি সেক্ষেত্রে? মোড 0 অথবা মোড 1 এ কাজ করাতে পারি। আমরা যদি খেয়াল করে দেখি যে আমাদের কি ছিল, আমাদের হচ্ছে কন্ট্রোল গ্রুপ এ এর জন্য আমাদের 3টা মোড ছিল, মোড 0, মোড 1, মোড 2। কিন্তু কন্ট্রোল গ্রুপ বি এর জন্য আমাদের 2টা মোড ছিল। সো পোর্ট বি ছিল কন্ট্রোল গ্রুপ বি তে। সো আমরা পোর্ট বি কে জাস্ট 2টা মোডে কাজ করাতে পারি, মোড 0 অথবা মোড 1। এখন আসেন, এই জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট যে আমরা তো এতক্ষণ এই 8255 ইন্টারফেস নিয়ে পড়েছি। এখন এই 8255 ইন্টারফেসটাকে আপনাকে কি করতে হবে? মাইক্রোপ্রসেসরের সাথে কানেক্ট করতে হবে, কারণ মাইক্রোপ্রসেসরের সাথেই তো সে কাজ করবে। সো এই ইন্টারফেসটাকে মাইক্রোপ্রসেসরের সাথে ইন্টারফেসিং করার জন্য আমাদেরকে কি করতে হয়? মাইক্রোপ্রসেসর এবং ইনপুট আউটপুট ডিভাইসের মাঝামাঝি ইন্টারমিডিয়েট ডিভাইস হিসেবে আমাদের 8255টা কাজ করে। তো এটা সেটিংসটা কিরকম হয় আমরা একটু দেখি। দেখেন, আমাদের মাইক্রোপ্রসেসরের যে ডাটা লাইনটা সেটার সাথে আমাদের ইন্টারফেসের ডাটা লাইনগুলোকে কি করা হয়? সর্ট করে দেওয়া হয় বা কানেক্ট করে দেওয়া হয়। D7 থেকে D0, এখানে হচ্ছে আমাদের ইন্টারফেসে D7 থেকে D0। এবং রিড রাইট রিসেট সিগন্যালগুলো জাস্ট ডিরেক্টলি কানেক্টেড থাকে মাইক্রোপ্রসেসরেরটার সাথে ইন্টারফেসেরটা। এবং পোর্ট এটা কোন একটা ইনপুট আউটপুট ডিভাইসের সাথে কানেক্টেড থাকে, পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি, এবং সেই ইনপুট আউটপুট ডিভাইসের সাথে সে কানেক্টেড হয়ে কাজ করে। এই জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখেন, আমাদের মাইক্রোপ্রসেসরের A1 এবং A0, এই A1 A0 কি? মাইক্রোপ্রসেসরের হচ্ছে 16 বিটের অ্যাড্রেস বাস থাকে। এই 16 বিটের অ্যাড্রেস বাস A1 এবং A0, মানে 16 বিটের অ্যাড্রেস বাসের লিস্ট সিগনিফিকেন্ট যে দুইটা বিট A1 এবং A0, এই দুইটা কানেক্টেড থাকে হচ্ছে আমার ইন্টারফেসের A1 এবং A0 এর সাথে কানেক্টেড হইলো। এবং বাকি যে থাকে 14টা বিট, সেই 14টা বিট অন্য একটা কাজ করে। কি কাজ করে আমরা দেখব। সো এরপরে আমরা দেখি এখানে কি হচ্ছে। এখানে আমাদের বাকি 14টা বিট অ্যাড্রেস বাস, কোন একটা অ্যাড্রেস দিতে পারি আমরা। এই 14টা বিট দেখেন, একটা এই দুইটা বিট নরমালি কানেক্টেড, এই দুইটা বিট নট গেটের মাধ্যমে এই নর গেট ন্যান্ড গেটের সাথে কানেক্টেড হয়ে চিপ সিলেক্ট সিগনালে যাচ্ছে। আমরা জানি চিপ সিলেক্ট সিগন্যালটা হচ্ছে অ্যাক্টিভ লো, অর্থাৎ চিপ সিলেক্ট সিগন্যালে যদি আমরা 0 পাই তাহলে আমাদের এই 8255টা অ্যাক্টিভেট হবে, আদারওয়াইজ অ্যাক্টিভেটেড হবে না। এবং লাস্টের লাইনটা হচ্ছে আমাদের আইও বা মেমোরি লাইন। এখানে যদি আপনি আইওর জন্য 1 দেন, ইনপুট আউটপুট কাজ করবে। যদি মেমোরির জন্য 0 দেন, যেহেতু অ্যাক্টিভ লো, তো তখন আমাদের মেমোরি কাজ করবে, মেমোরি অপারেশন হবে। এবং এখানে কি ছিল যে আমরা জানি পোর্ট এ কে সিলেক্ট করার জন্য আমাদের A1 A0 এ 00 দিতে হতো, পোর্ট বি এর জন্য 01, পোর্ট সি এর জন্য 10, এবং কন্ট্রোল রেজিস্টারকে সিলেক্ট করার জন্য আমাদেরকে 11 দিতে হতো। এখন আমরা যেটা দেখব, এটাও ইম্পর্টেন্ট। দেখেন, এখানে আপনাদেরকে বলা হয়েছে পোর্ট এ, পোর্ট বি এবং পোর্ট সি এর জন্য অ্যাড্রেস বের করতে। হ্যাঁ, তো অ্যাড্রেসটা কিভাবে বের করবো আমরা দেখি। এটা 8255A হবে, 82C55A লেখা, 8255A লিখলেই হবে। একটু স্লাইডে মিস্টেক আছে এখানে। আচ্ছা, এখন আসেন, আমরা যদি পোর্ট এর অ্যাড্রেস বের করতে চাই, পোর্ট এর অ্যাড্রেস বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা জানি পোর্ট এর জন্য A1 এবং A0 এ কত দিতে হয় বলেন তো? পোর্ট এর জন্য A1 এবং A0 এ কত দিতে হয়? 00। হ্যাঁ, ভেরি গুড। সো আমরা এখানে কি বসাবো? আমরা বসাবো হচ্ছে এই জায়গায় 0, এই জায়গায় 0 বসালাম। এখন A2 থেকে A15 এ কি বসাইলে আমাদের এই যে আমাদের 8255টা সেটা অ্যাক্টিভ হবে? খেয়াল করে দেখেন, আমাদের চিপ সিলেক্টটা হচ্ছে লো, সো আমাদেরকে কি করতে হবে? এই জায়গায় অবশ্যই 0 আনতে হবে। এই জায়গায় 0 আনার জন্য আমাদের এই আউটপুটেও 0 আনতে হবে। এখন খেয়াল করে দেখেন, আমি A15 এবং A14 এ কি দেই? 1 দিচ্ছি ইচ্ছা করে। কেন 1 দিলাম? কারণ 1 আর 1 এন্ড হয়ে আউটপুট আসবে এখানে 1, সেই 1টা ন্যান্ড হয়ে আউটপুট চলে আসবে 0। ফাইন, এখানে 1 1 দিছি, তাহলে এই ন্যান্ড গেটে 0 আসলো। তাহলে এই যে A13 বা A2, এতটুকু A2 থেকে A13, এখানে তাহলে কি দিব? এখানে আমরা দিব হচ্ছে, এখানে দিব 0, এখানে দিব 0।
A2 থেকে A13 পর্যন্ত সবগুলোতেই কি দিব 0 দিব। তাহলে এই 0 গুলো নট গেটে আসবে, এখানে আসবে 1, এখানে আসবে 1, এই সবগুলো 1 এন্ড হবে হয়ে 1 আসবে, ন্যান্ড হয়ে 0 চলে আসবে। তাহলে আমার এখানে কি আসবে, চিপ সিলেক্টের জন্য 0 চলে আসবে। খেয়াল করে দেখেন চিপ সিলেক্টে কিন্তু A1 এবং A0 এর কোনো ভূমিকা নাই, ভূমিকা হচ্ছে A2 থেকে A15 পর্যন্ত। এখন আমাকে বলেন কেউ, যদি আমি পোর্ট সি সিলেক্ট করতে চাই তাহলে কোথায় কি দিব? পোর্ট সি এর অ্যাড্রেস বের করতে চাই, পোর্ট সি এর অ্যাড্রেস বের করতে চাইলে A1 A0 এ কি দিব? 10 হ্যাঁ, 10 ভেরি গুড 10। A2 থেকে A13 এ কি দিব? 0 A2 মানে থেকে সবগুলো A13, 0 হ্যাঁ ভেরি গুড, সবগুলো 0 দিচ্ছি, সেটা নট হয়ে এখানে এসে সবগুলো 1 হয়ে যাবে, হয়ে ন্যান্ড হবে, ন্যান্ড হয়ে এখানে চলে আসবে 0। আর A15 A14 এ কি দিব? ম্যাম 1 হ্যাঁ ভেরি গুড 1 দিব। তার মানে এটা এইটুকু আসলে ফিক্সড, আমাদের চেঞ্জ হবে A1 A0। তো 1 টা আসবে, এসে ন্যান্ড হয়ে এখানে 0 চলে আসবে। তো ফাইন। তাহলে আপনাকে যদি বলা হয় পোর্ট সি এর অ্যাড্রেস কত, পোর্ট সি এর জন্য আমরা অ্যাড্রেস কিভাবে বের করব? A0 A1 A2 A13 A14 A15। A0 A1 এ হচ্ছে আমাদের 10, A2 থেকে A13 হচ্ছে 0, সবগুলো বসাবো, A14 এ হচ্ছে 1, A15 এ হচ্ছে 1। আপনি যদি এটার হেক্সা বের করেন তাহলে আমরা কি পেয়ে যাব? পোর্ট সি এর অ্যাড্রেস পেয়ে যাব। সো আপনাদের যদি কোশ্চেন আসে এক্সামের সময়, মার্কস একটু বেশি থাকে, 2 না 3 বা তার বেশি, তখন আপনাদেরকে যে কোটা করতে হবে এই পোর্শনটুকু অ্যাটলিস্ট আঁকতে হবে, দেখাইতে হবে, একে টেকে তারপর হচ্ছে আপনারা বুঝাই লিখবেন কেন হচ্ছে আমাদের এই অ্যাড্রেস আসছে। আর যদি 2 মার্কস আসে, ছোট কোশ্চেন আসে, তখন যেটা করবেন, তখন জাস্ট এইটুকু লিখে দিলেই হবে, ব্যাখ্যা করে করে লিখবেন যে কোনটার অ্যাড্রেস কত আসছে এবং কেন আসছে। কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেসও আশা করি এইভাবে বের করে ফেলতে পারবেন। সো আমাদের 8255 ইন্টারফেস নিয়ে যা যা পড়ার ছিল সেই টপিকটা শেষ। আমরা এখন নতুন করে দেখব হচ্ছে কিবোর্ড। আচ্ছা, আমরা বিভিন্ন আইও ডিভাইস ইউজ করি, তার মধ্যে কিবোর্ড হচ্ছে অন্যতম একটা ইনপুট ডিভাইস। এবং এই কিবোর্ডের ক্ষেত্রে আমরা কি করি, যখন আমরা আসলে কোনো একটা বাটন প্রেস করি কিবোর্ডের, তার মানে হচ্ছে আমরা আসলে কোনো একটা সুইচকে অ্যাক্টিভেট করি। যেমন ধরেন আমরা এই ছবিটা যদি দেখি ডান দিকে, এই যে এই অংশটা বোঝাই যাচ্ছে কোনো একটা সার্কিটের মতো। আমরা যখন এই যে রাবার প্যাডের সাথে কানেক্ট করা যখন প্রেস করি, তখন এই যে এই রাস্তাটা হচ্ছে গিয়ে এই কি বলে এটাকে, খালি জায়গাটা হচ্ছে ফিল আপ হয়ে যায়, সার্কিটটা হচ্ছে গিয়ে ক্লোজ হয়, তখন হচ্ছে গিয়ে আমাদের কোনো একটা সিগন্যাল যায় ইন্টারফেসের কাছে। তো কিবোর্ড কিভাবে কাজ করে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে আমরা জাস্ট কিবোর্ডের একদম বেসিক দেখবো। তো কিবোর্ডে আসলে কি কি ধরনের সুইচ ইউজ হয় সেটা আমাদেরকে একটু জানতে পারলে আমাদের ভালো। তো ইউজ হয় হচ্ছে 4 ধরনের সুইচ। একটা হচ্ছে মেকানিক্যাল কি সুইচ, একটা মেমব্রেন কি সুইচ, একটা ক্যাপাসিটেড কি সুইচ, একটা হল এফেক্ট কি সুইচ। আমরা হচ্ছে প্রথম দুইটা একটু এলাবোরেটলি দেখব, বাকি দুইটা আমরা আপাতত দেখছি না। বাকি দুইটা কি করে সেটাও আমি একটু শর্ট করে বলে দিই। ক্যাপাসিটেড কি সুইচ নাম শুনেই বুঝতে পারতেছি ক্যাপাসিটর ইউজ করে কাজ করে। ক্যাপাসিটরের চার্জ কেমন আছে বা কেমন বের হচ্ছে সেটা থেকে আমরা বের করতে পারি। এবং হল এফেক্ট কি সুইচ হচ্ছে আপনার ম্যাগনেটিক রেডিয়েশন নিয়ে এসে কাজ করে। এবার আসেন মেকানিক্যাল কি সুইচটা কি। মেকানিক্যাল কি সুইচ হচ্ছে আপনি যখন দুইটা পিস অফ মেটালকে একসাথে যখন কন্ট্যাক্ট করান তখন এই সুইচটা কাজ করে। অর্থাৎ খেয়াল করে দেখেন, আমি আগে একটু ছবিটা দেখাই। মনে করেন এখানে একটা মেটাল আছে, এখানে একটা মেটাল আছে, ছোট্ট দেখা যাচ্ছে, দাগটা বোঝা যায়। তো এই যে মেটাল দুইটা যখন আপনি কিবোর্ডের কিটাকে প্রেস করেন তখন এই মেটালটা এসে এই মেটালটাকে টাচ করে। এই যে টাচটা করে, এই টাচ করার ফলে কি হয়, তখন আমাদের কন্ট্যাক্ট হয় এবং কি প্রেসকে সে ডিটেক্ট করতে পারে বা কোনো একটা কি প্রেস হয়। এবং এটা হচ্ছে বেশিরভাগ সময়ে তৈরি করা হয় হচ্ছে ফসফর এবং ব্রোঞ্জের একটা সংকর ধাতু দিয়ে। এবং যেই যেই জায়গায় কন্ট্যাক্ট করবে, একটা লোয়ার পার্টটা আপার পার্টের সাথে কন্ট্যাক্ট করবে,
টাচ করবে সেই জায়গায় আমাদের গোল্ড প্লেটিং করা থাকে। এবং খেয়াল করে দেখেন নিচে একটা স্প্রিং আছে, আপনি যখন কিবোর্ড প্রেস করেন তখন এটা বেশিরভাগ থাকে হচ্ছে ডেস্কটপের সাথে কানেক্টেড, আগেকার দিনের ভার্সনগুলো বেশি মানে দেখলে বোঝা যায়, এখন তো কিবোর্ডের অনেক চেঞ্জ আসছে দিন দিন। সো আপনি যখন কিবোর্ডের কোনো একটা কি প্রেস করেন এটা কি হয়, বাউন্স ব্যাক করে না, আপনি আঙুল ছেড়ে দেন উপরে উঠে যায়। সো তখন হচ্ছে আমাদের এই স্প্রিংটা দরকার, যে একটা স্প্রিং দিয়ে কি করে কিটাকে প্রেসড অবস্থায় যা ছিল তার থেকে ব্যাক ব্যাক করিয়ে নন প্রেসড অবস্থায় ফেরত নিয়ে আসে। আচ্ছা, এবং একটা স্মল পিস অফ ফোম থাকে বাউন্সটাকে ড্যাম্প করার জন্য। কিরকম, এমনও হতে পারে যে আপনি কি করছেন, একটা কি প্রেস করছেন, প্রেস করার আগে হয়তো পুরোপুরি নিচে কন্ট্যাক্টটা হওয়ার আগে একটা ওই লোয়ার পার্ট এবং আপার পার্ট একজন একজনকে টাচ করার আগেই সে ব্যাক করে ফেলছে। এই ব্যাক করাটাকে কনস্ট্রেইন করার জন্য বা আটকানোর জন্য আমাদের কি করা হয়, আমাদের একটা ফোম ইউজ করা হয় যেন আসলে একটা আরেকটার সাথে লেগে তারপরে ব্যাক করে। যে কোনো জিনিসে ফোম দিলে কি হয়, সে কিছুক্ষণ আটকায় রাখে, জাস্ট কিছু মিলি সেকেন্ড হয়তো আটকায় রেখে, মিলি সেকেন্ডের থেকেও কম সময় আসলে আটকায় রেখে তারপর ছেড়ে দেয় যেন ঠিকঠাক মতো কন্ট্যাক্টটা হয়। সো মেকানিক্যাল কি সুইচ হচ্ছে এভাবে কাজ করে। মেকানিক্যাল কি সুইচের কিছু অসুবিধা আছে। কিরকম অসুবিধা, মেকানিক্যাল কি সুইচ হচ্ছে সহজলভ্য, দাম অতটা বেশি না, বাট এই মেকানিক্যাল সুইচটা আসলে কন্ট্যাক্ট বাউন্সে সাফার করে। কিরকম, আপনি ওই যে বললাম যে আপনি হয়তো প্রেস করছেন, প্রেস করে আসল কন্ট্যাক্ট হওয়ার আগেই কি হয়, ব্যাক করে ফেলে। অনেক সময় দেখবেন একটু পুরানো কিবোর্ড বা নষ্ট কিবোর্ডে দেখা যায় যে আপনি বি প্রেস করছেন বা কোনো একটা কি প্রেস করছেন, তো সেটা বারবার চাপতে হচ্ছে, মানে খুব জোরে চাপ দিলে কাজ করতেছে, সেক্ষেত্রে এই প্রবলেম গুলো হয় যে ঠিক মতো সলিড কন্ট্যাক্ট হচ্ছে না। এই যে দেখেন পরের লাইনটা লিখা আছে, আ প্রেসড কি মে মেক এন্ড ব্রেক কন্ট্যাক্ট সেভারাল টাইমস বিফোর ইট মেক্স সলিড কন্ট্যাক্ট। অর্থাৎ আসলেই একটা আরেকটার সাথে কানেক্টেড হওয়ার আগেই সে কি করতে পারে, অনেকবার কিছু র্যান্ডম কন্ট্যাক্ট করে ফেলতে পারে, বারবার চাপতেছেন, বারবার লেগে বাউন্স ব্যাক করতেছে, বাট ঠিক মতো সলিডলি কন্ট্যাক্ট হচ্ছে না। আচ্ছা, যত সময় যাবে একটা সময় কি হয়ে যাবে, যেহেতু মেটালের তৈরি এই কন্ট্যাক্ট গুলো বা এই সুইচ গুলা কি হয়ে যেতে পারে, মরিচা ধরে যেতে পারে, ময়লা হয়ে যেতে পারে, এবং মরিচা ধরে গেলে আমরা জানি যে ঠিক মতো কন্ট্যাক্ট সে করতে পারবে না। এবং এটার হচ্ছে লাইফ টাইম হচ্ছে 1 মিলিয়ন কি স্ট্রোক, অর্থাৎ আপনি ধরে নেওয়া যায় যে অ্যাভারেজে অন অ্যাভারেজ 1 মিলিয়ন কি স্ট্রোক দেওয়ার পরে এই কিবোর্ড গুলো বা কি গুলো নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, মেমব্রেন কি সুইচ আছে, মেমব্রেন কি সুইচ হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। সো আমরা আজকে হচ্ছে এতটুকু পর্যন্তই দেখবো, আজকে এতটুকুই টপিক। এতটুকু পর্যন্ত বুঝতে কারো কোনো প্রবলেম আছে থাকলে বলে ফেলেন, আর না হলে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে ক্লাস শেষ করে দিব আজকে। এনিওয়ান, বুঝছেন সবাই? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।